মডার্নিটি এটা একটা আপেক্ষিক বিষয়। মডার্নিটি আসলে কোনটা, মডার্ন কোনটা, স্মার্টনেস এটা আপেক্ষিক একটা বিষয়। তো আমরা যারা আমার মনে হয় যে এখানে রিথিং করার ইস্যু আছে। যেমন আমাদের মধ্যে অনেক সময় এটা কাজ করে যে ব্লাইন্ড ফলোয়িং এর যে ব্যাপারটা, সেটা হতে পারে যে আমাদের লেগেসি অথবা হিস্ট্রি সম্পর্কে আমাদের জানা নাই। এই জন্য আমরা যখনই কোনো রেফারেন্স নিই বা টানি তখন আমরা দেখা যাচ্ছে ওয়েস্টের কাছেই চলে যাচ্ছে। এটার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের লেগেসি সম্পর্কে জানি না। পজিটিভ যে কোনো জিনিস এটা ইসলামে অ্যাডপ্ট করতে নিতে কোনো অসুবিধা নেই, এটা আপনি নিতে পারবেন। এখানে আপনি টেকনোলজিক্যাল যে ইস্যুগুলো আছে, টুলস গুলো আছে, সেগুলোকে আপনি ইউজ করতে পারবেন, বাট সেগুলোকে আপনাকে রিফাইন করতে হবে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. I am Said Iftikhar Chaudhary, welcoming you all at another episode of Awakening Talk with Thought Leaders, presented by Awaken International School. Today, we are delighted to have Dr. Saud bin Muhammad, Assistant Professor, Dawah and Islamic Studies, International Islamic University, Chittagong. He has also completed his PhD in Usuluddin and Comparative Religion from International Islamic University, Malaysia. He has also completed his Masters in Dawah and Islamic Studies and Islamic Civilization and Society from IIUC. Sir, a warm welcome. আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই হোপ যে আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি আসলে আন্তরিকভাবে অনেক খুশি এবং একটা আনন্দ উপলব্ধি করছি এই কারণে যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে আমিও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। সো ইটস অ্যান অ্যাবসলিউট অনার অ্যান্ড প্রিভিলেজ টু হ্যাভ ইউ ইন আওয়ার শো টুডে স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। স্যার, আমরা যেটা দেখছিলাম যে আপনার একাডেমিক জার্নি থেকে যে অল থ্রু আপনার একাডেমিক জার্নিটা ছিল ইসলামিক স্টাডিজ নিয়ে, দাওয়া নিয়ে আপনি পড়াশোনা করেছেন, দেন ইসলামিক সিভিলাইজেশন অ্যান্ড সোসাইটি নিয়ে পড়াশোনা করেছেন। আপনার রিসার্চগুলো আমরা যেটা জানতে পারলাম যে সব কিছুই ইসলামিক রিলিজিয়ন অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন রিলেটেড। সো আমাদের সোসাইটিতে একটা কমন পারসেপশন থাকে স্যার, যেটা আমরা খেয়াল করি মাঝে মধ্যে বা প্যারেন্টসদের মধ্যেও, যে ইসলামিক এডুকেশন আসলে স্টুডেন্টদেরকে মডার্ন ওয়ার্ল্ডে যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলোর জন্য প্রিপেয়ার করে না। সো এইটার ব্যাপারে স্যার আপনি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছেন আপনার একাডেমিক লাইফে, সেটা যদি আমাদের অডিয়েন্সের সাথে আজকে শেয়ার করতেন। থ্যাংক ইউ সো মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Alhamdulillah, thank you for inviting at the very beginning. আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত সুন্দর প্রশ্ন। এখানে যে বিষয়টা অ্যাকচুয়ালি ফোকাস করা সেটি হচ্ছে যে নেগেটিভ ইমপ্রেশন এর কথা আপনি বলেছেন। এই নেগেটিভ ইমপ্রেশন তৈরি করার পেছনে মোটিভেটিং ফ্যাক্টরস গুলো কি আছে, আমার মনে হয় যে সেগুলো একটু আইডেন্টিফাই করা দরকার। সেখানে এই ধরনের মানুষের মধ্যে পারসেপশন তৈরি হওয়ার পেছনে আমি মনে করি এটা ভেরি ইম্পর্টেন্ট যে মোটিভেটিং ফ্যাক্টরস গুলো আইডেন্টিফাই করা, এবং তারা বিভিন্ন কারণে এটা করতে পারে। তার মধ্যে এটা হতে পারে যে তারা যদি ইসলামিক এডুকেশন ইনস্টিটিউটস গুলোর সিলেবাস কারিকুলাম এগুলা দেখে, এটাকে হয়তো তারা মনে করতে পারে বা তারা মনে করে যে এখানে অনেক বেশি ফোকাস হচ্ছে ইসলামিক সাইডের পড়াশোনার উপরে, ইসলামিক স্টাডিজের উপরে অথবা রিলিজিয়নের উপরে, যেখানে মডার্ন সাবজেক্টস গুলো এগুলো টাচ করা হয়। মডার্ন যদিও এটি একটি আপেক্ষিক শব্দ, কিন্তু আমরা এখন মডার্ন বলতে যেটা বুঝি অথবা যেটা খুব বেশি প্রচলিত, যেখানে আপনি ধরেন আমরা স্টিম বলি, যেমন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলো সোশ্যাল সায়েন্স হতে পারে। এই সাবজেক্টগুলোর অনুপস্থিতি এটা অনেক সময় একটা ইমপ্রেশন তৈরি করে, যে নেগেটিভ ইমপ্রেশন যেটার কথা আপনি বললেন, যে মনে হচ্ছে যে সাবজেক্টটা খুব বেশি অ্যাপিলিং না, বা এই সাবজেক্টগুলো পড়ে হয়তো মডার্ন ওয়ার্ল্ডে আমার চিলড্রেন বা আমার চাইল্ড, আমার বাচ্চাটা সাস্টেইন করতে পারবে না। তো স্যার এটার ক্ষেত্রে আমার আর যে সেকেন্ড প্রশ্নটা আমার মাথায় আসলো, সেটা আমি আসলে না করে থাকতে পারছি না, যে তাহলে কিভাবে আমরা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম ডেভেলপ করতে পারি আমাদের কারিকুলামের সাথে আমাদের সোসাইটিতে, যেখানে একটা ইসলামিক এডুকেশন সিস্টেম থাকবে এবং সেই সাথে আপনি যখন বলছিলেন যে ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স,
এই যে টপিকসগুলো একটা কম্বিনেশন, এই ইন্টিগ্রেশনটা কিভাবে পসিবল হবে স্যার? অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের প্রশ্ন যদি আসে, এখানে আমি যে বিষয়টা একটু আগে হাইলাইট করলাম, যেমন কনভেনশনাল স্টাডিজ এর মধ্যে অথবা পড়াশোনার মধ্যে যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলোকে ইনকর্পোরেট করা, এবং এই ইনকর্পোরেটের মধ্যে মানে কোনো অসুবিধা কিছু নেই যদি সেগুলো আহ, এমন কিছু না হয় যেগুলো কোরআন সুন্নাহর বিরোধী, যদি কোনো কিছু পাওয়া না যায় আপনি সেগুলোকে ইনকর্পোরেট করতে পারবেন। এবং আপনি দেখেন যে কনভেনশনাল স্টাডিজ এর মধ্যে অনেকগুলো মানে বেনিফিটস আমাদের জন্য আছে, যেমন অ্যাডভান্টেজেস আছে। সেখানে ধরেন আপনি ফিনান্সিয়াল লিটারেসি বলেন, ডিজিটাল স্কিলস বলেন, ক্রিটিক্যাল থিঙ্কিং বলেন, প্রবলেম সলভিং বলেন, এবং এই ধরনের নানান সাবজেক্টগুলো আপনি যদি বাচ্চাদেরকে পড়ান, বাচ্চারা আহ, তারা মানে সময়ের সাথে তারা টাইম বিফিটিং যে স্কিলস গুলো এগুলো তাদের মধ্যে আসবে, এবং আহ, যুগের কনফিডেন্স। চাহিদাকে তারা আসলে মেটাতে পারবে। এবং আহ, শুধুমাত্র আপনি এই সাবজেক্টগুলো নেওয়ার ক্ষেত্রে যেটি আমাকে খেয়াল রাখতে হবে যে এগুলোর মধ্যে শরিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো এলিমেন্টস নাই। যদি না থাকে আপনি সেটা নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন। অ্যাজ এ স্টুডেন্ট, আমি যেহেতু বিজনেসের স্টুডেন্ট ছিলাম, তো আমরাও কিন্তু যখন আইআইএসসি-তে পড়ছিলাম, সে সময় আমরাও ইসলামিক স্টাডিজগুলো পড়েছি। বিভিন্ন ইসলামিক এডুকেশন রিলেটেড টপিকস এবং সাবজেক্টস ছিল। পাশাপাশি যে মডার্ন যে সায়েন্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এর যে সাবজেক্টসগুলো আমরা পড়তাম, সেখানে দেখা যেত আমাদের কিন্তু ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হতো। ইন্টারেস্ট একটা বড় বিষয় ছিল। সো এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখেন স্যার? আচ্ছা, এখানে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, ধরেন আপনি আহ, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে এগুলোকে আপনাকে ইসলামিক ওয়েতে প্রেজেন্ট করতে হবে। যেমন এখানে ইসলামাইজেশন অফ নলেজের কথা আমরা বলি, যে সেখানে যে প্রসেসগুলো ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনি যখন নলেজ আহরণ করবেন, জ্ঞান আহরণ করবেন, সেটা অবশ্যই ইসলামিক সোর্সেস থেকে হতে হবে। এবং আপনার জ্ঞান অর্জনের যে পদ্ধতিগুলো, মেথডস গুলো, সেগুলো অন ইসলামিক হতে পারবে না, এবং রাইট ওয়েতে হতে হবে, ইসলামিক ওয়েতে হতে হবে। এবং এই রেজাল্টস গুলো, আপনি যে জ্ঞান অর্জনের মাধ্যমে যে রেজাল্টস গুলো আপনি পাবেন, ফলাফল আপনি যেটা দাঁড় করাবেন, এই ফলাফলটা সবসময় আপনাকে দেখতে হবে যে এটা হিউম্যান নেচারকে টাচ করে কিনা, এটা ল অফ নেচার যেটা আছে সেটাকে টাচ করে কিনা, এটা কোরআন সুন্নাহর প্রিন্সিপলস এর সাথে যায় কিনা, ভ্যালুস এর সাথে যায় কিনা। তো এগুলো যদি থাকে। এক্সাক্টলি। ভেরি ওয়েল সেড স্যার। স্যার, আরেকটা যেটা কমন সিনারিও আমাদের সোশ্যাল পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে যখন কোনো একটা স্টুডেন্ট ইসলামিক এডুকেশন পারসিউ করছে বা মাদ্রাসায় পড়ছে, তারা একটা খুবই সিম্পল, একটা আউটডেটেড লাইফ লিড করছে, এমনটা একটা পারসেপশন দেখা যায় কম্পেয়ার টু দোজ হু আর ইন দ্য কনভেনশনাল এডুকেশন সিস্টেম। দেখা যাচ্ছে কনভেনশনাল এডুকেশনে যে স্টুডেন্টরা কাজ করছে বা পড়াশোনা করছে, তারা অনেক বেশি ফাস্ট হয়, সিচুয়েশন দ্রুত অ্যাডাপ্ট করতে পারে, তাদের অনেক ফ্লেক্সিবিলিটি আছে। এই ব্যাপারগুলোকে স্যার আপনি কিভাবে দেখেন স্যার? সিম্পলিসিটির বিষয়টা যদি আসে, এটা আমরা বলতে পারি যে এটা ইনফ্যাক্ট আমাদের ধর্ম আমাদেরকে শেখায় যে টু লিভ এ ভেরি সিম্পল লাইফ। যেমন আপনি যদি দেখেন যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে দুনিয়াটা হচ্ছে খুব ক্ষণস্থায়ী একটা আমাদের যাত্রা, এবং এটা একটা জার্নি। তো এখানে মুসাফিরের মতো থাকতে বলা হয়েছে। আহ এটা সিম্পলিসিটিটা, এটা আমরা ধর্ম থেকে শিখি। এবং আপনি যদি আরো অন্যান্য যে ফ্যাক্টরস গুলো আছে, রিজনস গুলো আছে, আপনি যদি দেখেন যে এই সিম্পল লাইফের ক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে জড়িত আসলে। সেখানে আপনি আমি বলতে পারি যে আমরা যে কারিকুলাম বাচ্চাদেরকে পড়াই, সেখানে আহ, এই কারিকুলাম অথবা এই এডুকেশন অথবা ইনস্টিটিউটস, ইসলামিক ইনস্টিটিউটস যেগুলো আছে, সেটা মানে টাইম বিফিটিং অনেক সময় রেসপন্স দিতে না পারার কারণে ওখান থেকে যে সমস্ত গ্র্যাজুয়েটসরা বের হয়, যেমন আমি যদি বলি আপনাকে, যেমন ক্যারিয়ার কাউন্সেলিং এর কথা আমি বলতে পারি। যেমন প্রচুর পরিমাণ ইসলামিক ইনস্টিটিউশনে বাচ্চারা পড়ছে এবং যাদের কোনো ক্যারিয়ার নিয়ে কোনো স্বচ্ছ আইডিয়া নাই। তো ক্যারিয়ার কাউন্সেলিং যদি না থাকে এবং বাচ্চাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে যদি কোনো ইস্যু না থাকে, বাচ্চাদের এরা যদি বিভিন্ন ফিল্ডে পড়াশোনা করতে না পারে, এরা একই সাথে যখন নলেজ গেইন করছে তখন স্কিলের ব্যাপারে যখন তারা অ্যাওয়ার্ড না থাকে, যেমন তারা তারা হয়তো স্কলার্স হচ্ছে কিন্তু তারা স্কিল ওয়ার্কার অনেক সময় হচ্ছে না। তো এটা যদি হয় যে বাচ্চারা একই সাথে পড়াশোনা করবে, স্কলার হবে, নলেজ গেইন করবে, এবং একই সাথে তাদের মধ্যে স্কিল গ্রো করবে, এবং এই স্কিলটা হতে পারে আপনার
আগে যেটা বললাম যে আপনার ধরেন ফিনান্সিয়াল লিটারেসি, ডিজিটাল স্কিলস অথবা টেকনোলজিক্যাল টুলস, ই-লার্নিং, আপনার ধরেন কোডিং, এই সমস্ত তো বিষয়। সেক্ষেত্রে কি আমরা কি এমন কোনো ইনস্টিটিউশনের কথা চিন্তা করতে পারি যেখানে ইসলামিক এডুকেশনও প্রোভাইড করা হবে এবং এটা একটা কম্বিনেশনে টেকনোলজি বেসড, যেহেতু আমরা এমন একটা এখন দুনিয়াতে বসবাস করছি, এমন একটা পৃথিবীতে আছি যেখানে টেকনোলজি কিন্তু সবকিছুকে লিড করছে। যার হাতে টেকনোলজি আছে তারাই কিন্তু এই পৃথিবীটাকে লিড করছে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা দেখছি এখন। আগে আমরা ইন্টারনেটের জগতে যেটা দেখতে পাই যে খুব দ্রুতগতির ইন্টারনেট আমরা ব্যবহার করছি এখন। আগে যেখানে একটা ফোন কল করতে আমাদের ৳৭-৮ ফোন কল খরচ করতে হতো। এখন দেখা যাচ্ছে আমরা ফ্রিতেই ভিডিও কল করতে পারছি, কমিউনিকেশন করতে পারছি। সো সেক্ষেত্রে ইসলামিক এডুকেশনের ভিউ পয়েন্টটা কেমন হওয়া উচিত? অ্যাকচুয়ালি ইসলাম তো এটাকে প্রমোটই করে। আপনি ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে যে আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন। যে এরকম ভালো জিনিস নলেজ এটা হচ্ছে একজন মুমিনের হারানো সম্পদ। সে এটা যেখানেই পাবে সে সেটাকে কুড়িয়ে নিবে। তো আমরা একটু আগেই যেটা বললাম যে পজিটিভ যেকোনো জিনিস এটা ইসলামে অ্যাডপ্ট করতে নিতে কোনো অসুবিধা নেই। এটা আপনি নিতে পারবেন। আ এখানে আপনি টেকনোলজিক্যাল যে ইস্যু গুলো আছে, টুলস গুলো আছে, সেগুলোকে আপনি ইউজ করতে পারবেন। বাট সেগুলোকে আপনাকে রিফাইন করতে হবে। সেগুলোর মধ্যে যে ফিলসফি আছে, সেই ফিলসফিটা আপনাকে বাদ দিতে হবে। যেমন ধরেন আমরা আ সায়েন্সের ক্ষেত্রে আপনি ধরেন ভ্যালিউস নাই। সায়েন্সের যে পাওয়ার সেখানে আপনি ভ্যালিউ এড করবেন। আ মোরালিটি মোরাল সেট করবেন, মোরালিটি এড করবেন। যেমন সায়েন্সের যে পাওয়ারটা আপনি এক্সাক্টলি কোথায় ইউজ করা যাবে, কোথায় ইউজ করা যাবে না, এই বিষয়টা একজন বাচ্চা জানবে। এবং ম্যাথমেটিক্স যারা পড়াশোনা করে তারা ইন্টারেস্টটা বাদ দিয়ে পড়াশোনা করবে। ইন্টারেস্ট হ্যাঁ। স্যার, যেহেতু মোস্ট অফ দ্য কারিকুলামস অথবা আমরা যখন টেকনোলজির কথা বলি, আমরা যখন কোনো ইনোভেশনস এর কথা বলি, তখন আমরা পশ্চিমাদেরকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে দেখতে পাই। যেকোনো ইনোভেশন, যেকোনো রকম গ্লোবাল সাকসেস এর ক্ষেত্রে যদি আমরা কোনো কথা বলতে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আর লিডিং দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, বি ইট USA অর এনি ইউরোপিয়ান কান্ট্রিজ অর রাশিয়া। সো এক্ষেত্রে আমাদের সমাজে আমরা যেটা দেখতে পাই যে ওয়েস্টার্ন কারিকুলাম, ওয়েস্টার্ন এডুকেশন, ওয়েস্টার্ন কালচার এটাকে অ্যাডপ্ট করার একটা প্রতিযোগিতা থাকে আমাদের মাঝে। আমরা অনেক জিনিস সোসাইটিতে ইনকর্পোরেট করছি। যেমন আমি বা আমরা আজকে সুটেড বুটেড হয়ে বসে কথা বলছি। আমরা কিন্তু এটাও কিন্তু একটা ওয়েস্টার্নাইজেশন অফ আওয়ার কালচার, যে আমাদের কালচারের মধ্যে আমরা ওয়েস্টার্নাইজেশন করেছি। সো সেক্ষেত্রে কারিকুলামের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্যারেন্টসরা যখনই কোনো একটা ওয়েস্টার্ন কারিকুলাম দেখে সেটাকে অন্ধভাবে অনুকরণ করে বা দেখা যাচ্ছে যে সেটাকেই সবচেয়ে ভালো সিলেবাস বা ভালো কারিকুলাম মনে করে। সো এক্ষেত্রে আ সেটা কি আসলে পুরোপুরি ঠিক কিনা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে আমরা কি ব্লাইন্ডলি ফলো করতে পারি কিনা? যেহেতু তারাই তো এখন পুরো ওয়ার্ল্ডটাকে লিড করছে। থ্যাংক ইউ। এটি অত্যন্ত সুন্দর প্রশ্ন। আ এখানে যে বিষয়টা হচ্ছে আমাদের আ এইখানে আমরা যে আমি আ আমাদের যে বিভিন্ন বিষয় দেখার ক্ষেত্রে আমাদের যে চিন্তাধারা, আমার মনে হয় যে এখানে এটাকে রিথিঙ্ক করার ব্যাপার আছে। বেঞ্চমার্ক যেগুলো আ ঠিক করা আছে আমাদের জন্য, যেমন প্রত্যেকটা কিছু টার্মিনোলজি যেগুলো সেট করা আছে। যেমন আপনি বললেন ওয়েস্টার্নাইজেশন, মডার্নাইজেশন। এ এই টার্মিনোলজি গুলো তো আসলে যেমন মডার্নিটি এটা একটা আপেক্ষিক বিষয়। মডার্নিটি আসলে কোনটা? মডার্ন কোনটা? স্মার্টনেস এটা আপেক্ষিক একটা বিষয়। তো আমরা যারা আ আমার মনে হয় যে এখানে রিথিঙ্ক করার ইস্যু আছে। যেমন আমাদের মধ্যে অনেক সময় এটা কাজ করে যে ব্লাইন্ড ফলোইং এর যে ব্যাপারটা, সেটা হতে পারে যে আমাদের লেগেসি অথবা হিস্ট্রি সম্পর্কে আমাদের জানা নাই। এজন্য আমরা যখনই কোনো রেফারেন্স নিই বা টানি তখন আমরা দেখা যাচ্ছে আ ওয়েস্টের কাছেই চলে যাচ্ছি। এটার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের লেগেসি সম্পর্কে জানি না আরকি। এবং ওয়েস্টের মধ্যে অনেক ভালো কিছু আছে এবং সবকিছু যে খারাপ ওয়েস্টার্ন মানে মেয়ারলি ওয়েস্টার্ন হওয়ার কারণে যে সবকিছু খারাপ বিষয়টা সেরকম না। আপনি যে সমস্ত ভালো জিনিসগুলো আছে আপনি সেগুলো নিতে পারেন। যেমন সায়েন্স, টেকনোলজি ওকে। এই জিনিসগুলো আপনি নিতে পারেন। কিন্তু সবসময় এগুলোর সাথে অ্যাটাচড যে ফিলসফি গুলো আছে, ফিলসফি গুলো অবশ্যই নেওয়া যাবে না। হ্যাঁ, যেটা আমরা আসলে দেখতে পাই বা আমার একজন আ বড় ভাই যিনি ক্যানাডাতে থাকেন, উনি আমার সাথে শেয়ার করছিলেন বেসিক্যালি একটা ইনসিডেন্ট যে উনার মেয়ে সেখানে পড়াশোনা করছেন, কানাডিয়ান স্কুলে পড়াশোনা করছেন। হি ইজ এ প্র্যাকটিসিং মুসলিম। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট ওই সোসাইটিতে থাকার কারণে উনার মেয়ের মধ্যে একটা বিশাল একটা ইনফ্লুয়েন্স তৈরি হয়েছে। যার কারণে
তাকে কিন্তু উনি যেভাবে বা নিজে যেভাবে ইসলামকে প্র্যাকটিস করছেন বা দিনকে মেনে চলছেন, সেই ব্যাপারটা কিন্তু তার মেয়ের ক্ষেত্রে ঘটছে না। সে পর্দা করার ব্যাপারে খুব বেশি আগ্রহী না। সো এক্ষেত্রে কি কারিকুলামটাও কি ইনফ্লুয়েন্স করে? অবশ্যই, অবশ্যই। কারিকুলাম অবশ্যই এটাকে ইনফ্লুয়েন্স করে। কারণ একটা বাচ্চা আমরা যখন বাচ্চাদেরকে স্কুলে পাঠাই অথবা মাদ্রাসায় পাঠাই, এডুকেশন ইনস্টিটিউট গুলোতে পাঠাই, তখন বাচ্চারা তো আসলে কাদামাটির মতোই। এক্সাক্ট টিচাররা হচ্ছে তাদের হিরো, সো টিচাররা সেটাকে শেপ দেয়। এই ক্ষেত্রে টিচারদের রোলটা অনেক বেশি আরকি। ওদের কারিকুলাম যেটা আছে, তারা যেটা পড়ে এবং টিচারদেরকে তো তারা হিরো মনে করে। এক্সাক্টলি, এই এক্সাক্টলি। ক্ষেত্রে টিচারদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি আরকি। সো ট্রু স্যার। স্যার এখন যে ইসলামিক অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশনস গুলো আমরা দেখতে পাচ্ছি, তাদের আসলে কি রিফর্মস গুলো করা উচিত? কি স্ট্রাকচারাল চেঞ্জ গুলো আনা উচিত? যেখানে একজন প্যারেন্টস তখন চিন্তা করবে যে, না আমি আমার ছেলে বা মেয়েকে একটা কনভেনশনাল স্কুলে ভর্তি না করে এই ইসলামিক স্কুল বা এডুকেশন সিস্টেমও রাখলে সে ওয়ার্ল্ডলি লাইফেও ফ্লারিশ করবে এবং তার যে মোরাল ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে বা ভ্যালুস গুলো আছে সেগুলো বিল্ড আপ হবে। আ এক্ষেত্রে আমার মনে হয় যে আ যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয় যে ইসলামিক ইনস্টিটিউটস গুলো আ এগুলোর মধ্যে অনেক বেশি ক্লাসিক্যাল পড়াশোনা হয়। এগুলো কনভেনশনাল যে পড়াশোনা সেটাকে ইগনোর করে। তো আমার মনে হয় যে এখানে ইনকর্পোরেট করার সুযোগ আছে। যেমন আপনি যদি বলেন যে এখানে আ সায়েন্স, টেকনোলজি, ম্যাথ, সোশ্যাল সায়েন্স এর যে সাবজেক্ট গুলো সেগুলো ইনকর্পোরেট করার সুযোগ আছে। এগুলো করা দরকার। এরপরে আ যেমন টেকনোলজিক্যাল যে আ টুলস গুলো আছে আপনার ধরেন অথবা টিচিং টুলস গুলো আছে কোডিং এর মতো এগুলো বাচ্চাদের জন্য আ এড করা যেতে পারে। এরপরে ধরেন আপনার ক্যারিয়ার সচেতনতা এগুলো হতে পারে। ইসলামিক স্কুলস গুলো নিয়ে বা ইসলামিক স্কুলস গুলোর বাচ্চাদের মধ্যে আপনার ক্যারিয়ার নিয়ে তেমন একটা প্ল্যানিং বা কাউন্সেলিং এগুলা হয় না। স্যার এ ক্যারিয়ার নিয়ে যেহেতু বলছেন, এ ক্যারিয়ার নিয়ে আমার একটা একটু আমি আরেকটু এড করি। এরপরে ধরেন এগুলো এই রিফর্ম গুলো আসতে পারে। ক্যারিয়ারের বিষয়টা অনেক বেশি সামনে আসতে পারে যাতে বাচ্চারা এখান থেকে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পায় যে আসলে তার কোন দিকে যাওয়া উচিত। আ সে কোথায় যাবে, কোন সাবজেক্টে সে পড়াশোনা করবে, তাকে হেল্প করা, সুযোগ করে দেওয়া। সে যাতে একই সাথে ইসলামিক স্টাডিজটা পড়বে এবং একই সাথে অন্যান্য সাবজেক্টে যাতে সে যেতে পারে, হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যেতে পারে। এরপরে ধরেন আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা, কথা বলার জন্য সভা, সেমিনার, সিম্পোজিয়াম গুলা করা। এগুলোর মাধ্যমে আসলে ইসলামিক ইনস্টিটিউটস গুলো তার নিজের কথাগুলা বলবে যে, এখন দেখেন আমাদের মিডিয়া গুলোও তো একটা আ মানে বড় রোল প্লে করে। হ্যাঁ, বড় রোল প্লে করে এবং নেগেটিভ অথবা পজিটিভ ইমপ্রেশন তৈরির ক্ষেত্রে কিন্তু মিডিয়ার ভূমিকাটা অনেক বেশি। তো এগুলো নিয়ে যখন বারবার কথা হবে বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো একটা জনমত তৈরি করা অথবা অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে এই কাজটা করতে পারে এবং এটার মধ্যে রিফর্মেশনটা এভাবে আসতে পারে। স্যার ক্যারিয়ার ক্ষেত্রে আমার একটা ছোট প্রশ্ন ছিল, যেটা আমি আপনাকে খুব করতে চাচ্ছিলাম। যে বিষয়টা হচ্ছে ক্যারিয়ার বলতে আমরা যখন বুঝাই, আমাদের স্টুডেন্টদেরকে আমরা যখন ব্রিফ করি অ্যাবাউট ক্যারিয়ার, আমরা সবসময় তাদেরকে দেখাতে চেষ্টা করি যে হ্যাঁ, তুমি বিসিএস ক্যাডার হবে, ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে তুমি জব করবে বা কোনো একটা কর্পোরেট হাউসে তুমি ম্যানেজেরিয়াল পজিশনে কাজ করবে। সো যখনই আমরা ক্যারিয়ারের সিনারিওটা দেখাই, ক্যারিয়ার ইজ অনলি অ্যাবাউট ডুইং এ জব ফর সামবডি এলস। বাট ক্যারিয়ার তো একটা সাকসেসফুল এন্টারপ্রেনার হওয়া, নিজের মধ্যে এন্টারপ্রেনারিয়াল স্কিলস গুলো ডেভেলপ করা। এই জিনিসগুলো আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম বা এখনো আমি দেখতে পাই যে এডুকেশন সিস্টেম গুলোতে কিন্তু মিসিং। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আমরা ডিসকাশন করি বা ব্রেইনস্টর্মিং করি, তখন আমাদের একজন টিচার আমাদেরকে ক্লাসে একবার লেকচার দিচ্ছিলেন এবং উনি বলেছিলেন যে the entire curriculum is designed in such a way that it will prepare you to become a slave only, rather becoming the owner or the entrepreneur of something. সো এক্ষেত্রে কারিকুলাম বেসড বা আমাদের সোসাইটিতে যে কারিকুলাম এক্সিস্ট করছে, সেটা নিয়ে আপনি কি এই কথাগুলোর সাথে কি একমত করতে পারেন কিনা বা কোনো এটা রিসেম্বলেন্স খুঁজে পান কিনা স্যার? হুম, আপনি সুন্দর বলেছেন। এখানে আসলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে ছোটবেলা থেকেই আমাদেরকে আ স্কুলগুলাতে অথবা ইনস্টিটিউটস গুলাতে এটাই শিখানো হয় যে তুমি ভালো করে পড়াশোনা করো। ভালো করে পড়াশোনা করলে তুমি একটা ভালো চাকরি পাবে, একটা ভালো জব পাবে। কিন্তু বিজনেস যে একটা ভালো ক্যারিয়ার হতে পারে এটা কিন্তু মানে খুব কম মানুষজনই হয়তো বলে, বা আ দেখা যাচ্ছে যে বাবার হয়তো বিজনেস আছে, তখন ছেলে বা তার মেয়ে সে ইনহেরিটেন্স করছে। বাট
ইন রিয়েল লাইফ কিন্তু এটা নতুন করে একটা বিজনেস স্টার্ট করার কথা কিন্তু কোনো সোসাইটি থেকেই আসে না, এনকারেজ করে এখন না। আসছে, আগে হয়তো এভাবে আসতো না। এরপরে দেখেন বইগুলোতে লেখা আছে পড়াশোনা করে সে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, মানে এখানে গাড়ি ঘোড়ায় চড়ার জন্য একটা ছেলেকে মোটিভেট করা হচ্ছে যে তুমি পড়াশোনা করলে তুমি গাড়ি ঘোড়ায় চড়তে পারবা। এরপরে ধরেন আমাদের যে মাইন্ডসেট তৈরি হয় ছোটবেলা থেকে, যে বাচ্চারা যখন বড় হয় তখন তারা দেখে যে গ্রামের সবচেয়ে মানে সুন্দর বাড়িটা হচ্ছে মেম্বারের অথবা চেয়ারম্যানের, যেটা চার দেয়ালে ঘেরা, যেখানে সুটেড বুটেড মানুষগুলো আসে, ইম্পর্টেন্ট মানুষগুলো আসে। Correct. অথবা ধরেন চেয়ারম্যানের বাড়ি, তো বাচ্চাদের মধ্যে, অথবা ধরেন বাচ্চারা যখন সকালে ঘুম থেকে উঠে সে দেখে যে কেউ একজন সুটেড বুটেড হয়ে কাঁধে ব্যাগ নিয়ে অফিসে যাচ্ছে, তো তার মাইন্ডে এটা সেট হয়ে যায় যে আমি বড় হয়ে এরকম একজন অফিসার হতে চাই। তো সত্যিকারের আসলে ক্যারিয়ার কি, এটা তো আমাদেরকে কেউ ক্লিয়ার করে না। এবং আমরা মনে করি যে একজন মুমিনের এটাই মানে বিশ্বাস, একজন মুমিনের বিশ্বাসটা হচ্ছে তার সর্বোত্তম সফলতা হচ্ছে, সর্বোচ্চ সফলতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সে হাসি মুখে মিট করতে পারবে, দেখা করতে পারবে আলটিমেট ফাইনালি। এটাই হচ্ছে একজন মুমিনের সবচেয়ে বড় সাকসেস। এই সাকসেসটা আমরা বাচ্চাদেরকে ওইভাবে বলি না, যেভাবে তাদেরকে আমরা ক্যারিয়ারের দিকে ধাবিত করি আর কি। এক্স্যাক্টলি। সো স্যার আরেকটা বিষয় যেটা আমাদের সোসাইটিতে এখন দেখা যাচ্ছে যে, আমাদের সমাজে কিন্তু এখন নানা রকম অস্থিরতা আছে। মানুষজনের মধ্যে নানা রকম বিভিন্ন রকম আ সমস্যা আছে। ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা এবং একটা সোসাইটি বা পরিবারের দিক থেকেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে একটা অস্থিরতা আছে। হয়তো দেখা যাচ্ছে সে অনেক প্রাচুর্যের মধ্যে আছে, অনেক ধন-সম্পদের মধ্যে আছে। তবু মানুষের মনে খুব একটা শান্তি নেই বা মানুষ সেই পিসটা আসলে খুঁজে পাচ্ছে না। সো এক্ষেত্রে ইসলামিক এডুকেশন কি কোনো রোল প্লে করতে পারে কিনা? অবশ্যই এখানে ইসলামিক এডুকেশন বড় একটা রোল প্লে করে। এটা হচ্ছে যেমন একজন মানুষকে ডিসিপ্লিন করার ক্ষেত্রে, যেমন আমরা যেই জিনিসগুলোতে আমরা সবচেয়ে বেশি ভুগি আরকি, যে সমস্ত প্রবলেম গুলাতে, সেখানে হচ্ছে আমাদের লাইফটা আনডিসিপ্লিন হয়ে যাচ্ছে। ইসলাম আমাদের জন্য, আমরা যদি বলি যে ডিসিপ্লিনের ইস্যু যখন আসে, আমরা নামাজের কথা বলি। একজন মানুষের ইমোশন এবং মাইন্ডকে যখন আপনি কন্ট্রোলের কথা বলি, আমরা তাকওয়ার কথা বলি। যে তাকওয়ার মাধ্যমে একজন মানুষ তার ইমোশনকে কন্ট্রোল করছে, তার মাইন্ডকে কন্ট্রোল করছে। জিকিরের কথা আমরা বলি, ইনার পিসের কথা যখন আসে আমাদের, মানে আমরা ইয়েস, অস্থির হয়ে আছি সবকিছুর জন্য, এক্সাক্টলি। ইসলাম আমাদেরকে জিকিরের কথা বলে। তো এইভাবে আপনি দেখবেন যে এথিক্স, মোরালস, মানে সব ইস্যুগুলো আছে। যেমন কোরআনের মধ্যে আপনি যদি দেখেন, আপনি অ্যারাউন্ড 100 মানে ভার্সেস আপনি পাবেন যে যেখানে শুধুমাত্র আদাবের কথা বলা হচ্ছে। এবং হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে যেগুলো আদাবের কথা, সিনসিয়ারিটির কথা বলা হচ্ছে, যে একজন মানুষকে মানে তাকে তার লাইফটা কেমন হওয়া উচিত, কেমন ইয়েস, ডিসিপ্লিন হওয়া উচিত, কেমন বাইন্ডিং এর মধ্যে তাকে মানে রাখার। তাকে থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে হাইলাইট করা হচ্ছে। তো এইভাবে আমার মনে হয় যে ইসলাম এখানে একটা বড় রোল প্লে করে। আচ্ছা, ইসলামের রোলের কথাটা বুঝলাম। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সোসাইটিতে কিন্তু এখন অনেক ইসলামিক স্কলার্সরাও আছেন আপনাদের মতো এবং অনেক পপুলার স্কলার্সরাও আছেন যাদের ওয়ার্লড ওয়াইড একটা অ্যাকসেপ্টেন্স আছে। তো সেক্ষেত্রে আ যদি আমরা ইসলামিক এডুকেশনটাকে রিশেপ করার কথা চিন্তা করি বা সোসাইটিতে পিস আনার কথা বলি, সেক্ষেত্রে ইসলামিক স্কলারসদের ভূমিকা কেমন হওয়া উচিত? আ ইসলামিক স্কলাররা অবশ্যই এখানে একটা বড় স্টেক হোল্ডার। আপনি যেমন সিলেবাসটাকে রিশেপ করার ক্ষেত্রে আ কারিকুলাম তারা কন্ট্রিবিউট করতে পারে কারিকুলামের ক্ষেত্রে। এরপরে সমাজের যে এক্সিস্টিং মানে নর্মস অথবা কালচার, অথবা আপনার ধরেন মানুষের চিন্তা চেতনা, ধারণা, স্টেরিওটাইপস যেগুলো আছে। স্টেরিওটাইপস, এগুলোকে পরিবর্তন করার ব্যাপারে কাজ করতে পারে। মানুষের মধ্যে যে আ বিভিন্ন ধরনের আ আ দৃষ্টিভঙ্গি বিরাজ করছে, এগুলো নিয়ে কাজ করতে পারে। মানুষের মধ্যে ইউনিটিটাকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে পারে। এখন সাধারণ মানুষ মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলেই পুরোটাকে রিজেক্ট করা, অথবা পুরোটাকে অ্যাকসেপ্ট করা, এটা যেহেতু ইসলাম সমর্থন করে না, এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। আ মানে যতটুকু ইউজফুল ততটুকু নেওয়া, আর যতটুকু হার্মফুল ততটুকু বাদ দেয়া। এই জিনিসটা স্কলাররা অনেক বেশি ক্লিয়ারলি আ মানে ক্লিয়ার করতে পারে মানুষের কাছে। তো সেক্ষেত্রে তাদের acceptance-টাও আমার মনে হয় অনেক বেশি থাকবে আমাদের সোসাইটিতে। আমরা যেটা দেখতে পাই যে স্কলার্সরা আসলে অনেক কথাই বলছেন। বাট at the end of that মাহফিল or the প্রোগ্রাম ওই জিনিসটা কিন্তু আর থাকছে না। বাট কিছু সাস্টেইনেবল পার্মানেন্ট সলিউশন যদি তারাও প্রোভাইড করতে পারেন তাদের এন্ড থেকে,
that will be more helpful for the society and for the children. So thank you so much, sir, for being with us at the Awakening Talk with Thought Leaders. It's an initiative taken by Awaken International School. Thank you. And we are glad to have you with us. Thank you for your valuable words. I hope our audiences will also got to know a lot more things. They have got a lot more insights from the discussions that we have done today. So dear audience, thank you so much for patiently watching the entire episode with us. I'm Said Iftikhar Chaudhary, thanking you all once again and saying goodbye. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.